অভিমন্যু নামে একজন গরিব লোক ছিল। সে প্রতিদিন ক্ষেত থেকে টাটকা সবজি সংগ্রহ করে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করত। কিন্তু এখন সৃজন শেষ হয়ে যাওয়ার কারণে আশেপাশে কোথাও কোনো টাটকা সবজি পাওয়া যাচ্ছে না। তাই সে চিন্তা করল সে জঙ্গলের গভীরে গিয়ে বনো সবজি সংগ্রহ করে নিয়ে আসবে। চম্পা, শুনো, আমি আজকে জঙ্গলের গভীরে যাব, জঙ্গল থেকে সবজি সংগ্রহ করার জন্য। কারণ এখন তো সৃজন শেষ হয়ে গেছে, এখন আর তেমন সবজি পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? জঙ্গলের ভেতরে যাবে? কিন্তু মানুষজন তো বলে এই জঙ্গল খুব একটা ভালো না, এটা নাকি অভিশপ্ত জঙ্গল, এটার ভেতরে নাকি কী সব অদ্ভুত রহস্য রয়েছে। চম্পা, এগুলো তো মিথ্যা কথাও হতে পারে। মানুষজন তো কখনো জঙ্গলের ভেতরে যায়নি, তাহলে তারা কিভাবে জানে এই জঙ্গল অভিশপ্ত? এটা শুধুমাত্র একটা কুসংস্কার। তুমি চিন্তা করো না, আমি যাব আর চলে আসব, বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে যাবে, আর হ্যাঁ, সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসবে। আরে চম্পা, আমি বললাম না, আমি জাস্ট যাব আর ফিরে আসব। বেশি সময় তো অনেক দূরের বিষয়, তুমি বেশি একটা চিন্তা করো না, আমি ঠিক সময়েই ফিরে আসব। এরপর অভিমন্যু বের হয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে। কিছু সময় পর সে গ্রামের পথ পাড়ি দিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে ফেলে। বেশ খানিকক্ষণ হাঁটার পরেও সে আশেপাশে তেমন কোনো শাকসবজি দেখতে পাচ্ছ না, যেগুলো সে নিতে পারবে, নিয়ে বাজারে বিক্রি করতে পারবে। কি ব্যাপার, এখানে আশেপাশে তো তেমন কোনো সবজি দেখা যাচ্ছে না। একটা কাজ করি, আমি জঙ্গলের আরও গভীরে যাই, হয়তো ভালো কোনো শাকসবজি ভেতরে পাওয়া যাবে। এরপর অভিমন্যু জঙ্গলের আরও গভীরের দিকে এগোতে থাকে। বেশ খানিকক্ষণ হাঁটার পর সে একটি বিশাল সাইজের মিষ্টি কুমড়া দেখতে পায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সে মিষ্টি কুমড়াটি কোনো কুমড়ার লতায় ধরে নেই, এটি ধরে আছে একটি সাধারণ গাছের মধ্যে। কি অদ্ভুত ব্যাপার এটা! এটা তো একটা মিষ্টি কুমড়া, কিন্তু এটা এই গাছে কিভাবে ধরল? আচ্ছা, একটা কাজ করি, মিষ্টি কুমড়াটা নিয়ে নিই। এটা বেশ বড় আছে, এটা অনেক ভালো দামে বিক্রি করা যাবে। তারপর অভিমন্যু সেই কুমড়াটি ছিঁড়তে যায়। ঠিক তখনই কুমড়া থেকে একটা আলোক ঝলকানি দেখা যায়, আর অভিমন্যু নিচে পড়ে যায়। তখন হঠাৎ করে সেখানে একটি সাধু চলে আসে। কি ব্যাপার, এতক্ষণ তো এখানে কাউকেই দেখলাম না, আপনি হঠাৎ করে কোত্থেকে আসলেন? আর আপনি কে? আর এটাই বা কি এমন কাণ্ড? এই গাছের মধ্যে কুমড়া কিভাবে ধরল? আর কুমড়াটা আমি স্পর্শ করতেই আমি মনে হচ্ছে যে বিদ্যুতের ঝটকানি খেলাম। আমি একটা সাধু, আর এই কুমড়া, এটা কোনো সাধারণ কুমড়া নয়। এই কুমড়ার ভেতরে পুরো একটি রাজ্য বন্দী রয়েছে। ওই রাজ্যটি অভিশপ্ত রাজ্য। কি বলছেন? এই কুমড়ার ভেতরে পুরো একটি রাজ্যবন্দী রয়েছে? এটা কিভাবে সম্ভব? কিন্তু ওই রাজ্যে কি এমন হয়েছিল যে রাজ্যটি একটি কুমড়ার ভেতরে বন্দী হয়ে গেছে? এরপর সাধু সেই রাজ্যটি সম্পর্কে বলতে শুরু করে, আর কাহিনী চলে যায় সেই রাজ্যের অতীত সময়ে। অনেক দিন আগের সময়ে আমতলী রাজ্যে একজন আধা পাগল শাসক ছিল। তার নাম রাজা আলাউদ্দিন। দুনিয়াতে এত আলিশান জিনিসের মধ্যে রাজা সবচেয়ে বেশি পছন্দ করত কুমড়া। ওই রাজ্যে একটি রাখাল বালক ছিল, তার নাম ছিল রাজু। রাজুর ঘরে তার একটি বৃদ্ধ মা আর একটি স্ত্রী ছিল। মা, তুমি কি গরুগুলোকে দেখেছ? গরুগুলো কি সুস্থ হয়েছে? যদি গরুগুলো সুস্থ হয়, তাহলে আজকে সেগুলোকে মাঠে নিয়ে খাইয়ে আনতে হবে। না বাবা, গরুগুলো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবে তুমি সেগুলোকে মাঠে নিয়ে খাইয়ে আনতে পারো। যখন তাজা তাজা ঘাস খাবে, তখন তাদের শরীরটা কিছুটা সেরে উঠবে, শরীরে শক্তি পাবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে গরুগুলোকে নিয়ে মাঠে যাই। আর সুস্মিতা, একটা কাজ করো, খাবার বসিয়ে দাও, আমি দুপুরে এসে খাবার খাবো। খাবার যে বসাবো, কে দিয়ে খাবার বসাবো? ঘরে তো একটা দানাও নেই, যা ছিল কালকেই সব শেষ হয়ে গেছে। এখন যদি তুমি কিছুর ব্যবস্থা করতে পারো, তাহলে তো কেবলমাত্র আমি খাবার রান্নার জন্য উনুনে হাঁড়ি বসাতে পারব।
বাবা রাজু, বৌমা ঠিকই বলেছে, ঘরে তো কিছুই নেই, একটা চালের দানা পর্যন্ত নেই। যদি চাল থাকতো তাও হতো, আমরা না হয় শাকপাতা সেদ্ধ করে খেয়ে নিতাম। মা, আমি কি করব বলো? আমি তো এই গরু পালন করি, মাঠে নিয়ে সেগুলোকে খাবার খাওয়াই, আর একদম বছর শেষে গিয়ে সেগুলোকে বিক্রি করে সেখান থেকে যা লাভ হয় সেটা দিয়ে তো আমাদের সংসার চলে। এখনও তো গরুগুলো বিক্রি করার সময় হয়নি, এখন এগুলো বিক্রি করলে তো ভালো লাভও পাবো না। রাজু, একটা কাজ করো। আমাদের রাজ্যের রাজা তো মিষ্টি কুমড়া খেতে খুবই পছন্দ করে। তুমি এই গরুগুলো পালন করা বাদ দিয়ে মিষ্টি কুমড়া চাষ শুরু করো। তাহলে সেই মিষ্টি কুমড়াগুলো খুব ভালো দামে রাজার কাছে বিক্রি করা যাবে। এতে করে আমাদের অভাবও কেটে যাবে। গরুর লালন পালন করে আর কয় টাকাই বা লাভ হয়? বছর না ঘুরতেই সে টাকা শেষ হয়ে যায়। মিষ্টি কুমড়া চাষ করতে হলে তো একটি আবাদের জমি লাগবে, তার ওপর পারিপার্শ্বিক আরও অনেক খরচ আছে। আমার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে কিভাবে কি হবে? রাজু বেটা, তুমি একটা কাজ করো, আমাদের যে গরুগুলো আছে সেগুলো বিক্রি করে দাও। সেগুলো বিক্রি করে যে টাকা পাবে সে টাকা দিয়েই চাষাবাদের কাজ শুরু করা যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গরুগুলো নিয়ে বিক্রি করে আসি। জমিদার আমাকে আরও আগে গরু কেনার কথা বলেছিল, তার কাছে গিয়ে দেখি সে এখনও কিনবে কিনা। আচ্ছা বাবা, ঠিক আছে, যা, আর সাবধানে যাস, টাকা পয়সা সাবধানে নিয়ে আসিস। এরপর রাজু গরুগুলো নিয়ে বের হয়ে পড়ে জমিদারের বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণ হাঁটার পর সে জমিদারের বাড়ির কাছাকাছি চলে আসে। জমিদার তখন তার বাড়ির উঠোনেই বসেছিল। রাজুকে দেখে জমিদার জিজ্ঞেস করে, কি ব্যাপার রাজু, তুমি আজ আমার বাড়িতে? তা কি মনে করে, নাকি পথ ভুলে এখানে চলে এসেছ? জমিনদার মশাই, আসলে আপনি তো ওই দিন আমার গরুগুলো কেনার কথা বলেছিলেন, তখন তো আমি গরু বিক্রি করব না বলেছিলাম, কিন্তু এখন আমার খুব টাকার প্রয়োজন। আপনি যদি গরুগুলো কিনে রেখে দেন তাহলে আমার খুব উপকার হবে। গরু কেনার কথা তো আমি আজ থেকে আরও 1 সপ্তাহ আগে বলেছিলাম, কিন্তু এখন তো আমার গরুর কোনো দরকারই নাই। যাও বাপু, আমি এখন গরু কিনব না। জমিদার মশাই, রেখে দেন না, আমি আপনাকে কিছুটা কম দামেই দিয়ে দেব। শোন তাহলে, তোর এই 2টা গরুর জন্য আমি তোকে মাত্র 50 টাকা দিতে পারবো। যদি দেশ তাহলে গরুগুলো আমার গোয়াল ঘরে বেঁধে যা। কি বলছেন জমিদার সাহেব, এই 2টা গরুর দাম তো কম করে হলেও 500 টাকা হবে, আর আপনি মাত্র 50 টাকা দাম হাঁকাচ্ছেন। শোন রাজু, আমি 50 টাকা থেকে 1 টাকাও বেশি দিতে পারবো না। তুই যদি বিক্রি করিস তাহলে গরু আমার গোয়াল ঘরে বেঁধে টাকা নিয়ে যা, নয়তো এখান থেকে মানে কেটে পড়। রাজু চিন্তায় পড়ে যায়, এখন কি করবে? কারণ এখন যদি সে গরু বিক্রি না করে তার পরিবারও চলবে না, আর অন্যদিকে তার চাষাবাদের কাজও করা হবে না। পরবর্তীতে বাধ্য হয় রাজু তার গরু দুটি জমিদারের কাছে মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। রাজু সে টাকা নিয়ে তারপর বাড়ির দিকে চলে যায়, আর যাওয়ার সময় বাজার থেকে সামান্য পরিমাণ চাল কিনে নিয়ে যায়, যাতে করে তার পরিবার অন্ততপক্ষে 2 মুঠো ভাত খেতে পারে। সুস্মিতা, এই নাও চালগুলো রাখো, আর উনুনে হাঁড়ি চাপিয়ে দাও। চালগুলো বসিয়ে দিয়ে কিছু শাকপাতা জোগাড় করে সিদ্ধ করে নিয়ে আসো। কিরে বাবা রাজু, জমিদার গরু কিনে নিল? হ্যাঁ মা, কিন্তু সে আমাকে খুবই কম দাম দিয়েছে। সে গরুর দাম দিয়েছে মাত্র 50 টাকা। কি বলিস, মাত্র 50 টাকা? তুই কি পাগল হয়ে গেছিস? তুই এত কমে গরু কেন বিক্রি করলি? এই 2টো গরুর দাম তো কম করে হলেও 500 টাকা হবে। হ্যাঁ মা, আমি জানি, কিন্তু কি করব বলো, ঘরে একটা দানা পানিও নেই। আমাদের তো আগে বেঁচে থাকতে হবে, তাই না? সমস্যা নাই, যখন চাষাবাদ করব তখন চাষাবাদ করে অনেক ভালো ভালো কুমড়ো উৎপাদন করব, আর সেগুলো রাজার কাছে বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। বেশ অনেকক্ষণ পর সুস্মিতা খাবার রান্না করে নিয়ে আসে।
তারপর তারা সবাই একসাথে খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা সবাই মিলে জমিতে চলে যায়। সেখানে গিয়ে রাজু, সুস্মিতা এবং তার মা তারা মিলে জিলেই কাজ করতে থাকে, কারণ রাজুর কাছে এত টাকা নাই যে সে শ্রমিক নিয়ে কাজ করবে। তারা অনেকক্ষণ যাবৎ কাজ করতে থাকে। বেশ খানিকক্ষণ পর তাদের মোটামুটি জমিতে কুমড়ার বীজ লাগানো হয়ে যায়। অন্যদিকে রাজদরবারে দেখা যায় রাজা তার সিংহাসনে বসে আছে আর সামনে কিছু লোক জড়িত করে কুমড়া নিয়ে এসেছে। মহারাজ, আমরা কুমড়া নিয়ে এসেছি। দেখুন, একদম টাটকা কুমড়া। এগুলোতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। শরীরের জন্য একদমই স্বাস্থ্যকর। মহারাজ মন্ত্রীকে কাছে ডেকে বলে, দেখো মন্ত্রী, এই গরিবগুলোকে অল্প কিছু টাকা দিয়ে বিদায় করে দাও, কারণ ওরা ওই কুমড়াগুলো আমার কাছে ছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারবে না। এখন আমি কম দাম দিলেও এদের আমার কাছেই বিক্রি করতে হবে, কারণ এরা কুমড়া প্রচুর পরিমাণ উৎপাদন করেছে। আচ্ছা, তোমরা সবাই শোনো। তোমরা তোমাদের সকল কুমড়াগুলো রাজার গুদামে নিয়ে যাও। রাজা সবগুলো কিনে নিয়েছে। সেগুলো সেখানে রেখে এসে তোমাদেরকে দাম নিয়ে যাও। এরপর সবগুলো চাষি তাদের কুমড়াগুলো নিয়ে রাজার গুদামে রেখে আসে। মন্ত্রীমশাই তাদেরকে তাদের টাকা দিয়ে দেয়। কি ব্যাপার মন্ত্রীমশাই, আপনি মনে হয় হিসাবে কিছুটা ভুল করছেন। আমার এখানে তো টাকা খুবই কম এসেছে। হ্যাঁ মন্ত্রীমশাই, আমারও মনে হচ্ছে আপনি হিসাবে অনেক ভুল করেছেন। আমার এখানেও টাকা কম এসেছে। আরে, আমার এখানেও তো টাকা কম এসেছে। মন্ত্রীমশাই, আপনি আরেকটু ভালো করে হিসাব করে দেখুন। দেখো, তোমাদের কারো এখানে টাকা কম যায়নি। তোমাদের কাছে ঠিক টাকাই গিয়েছে। মহারাজ এখন কুমড়ার দাম কমিয়ে দিয়েছেন। তিনি এখন থেকে এই দামে কুমড়া ক্রয় করবেন। মহারাজ তো আমাদের উপর জুলুম করছে। আমরা এত কম দামে যদি কুমড়া বিক্রি করি তাহলে তো আমাদের উৎপাদন খরচই উঠবে না। তার উপর তো আমাদের সংসার খরচ রয়েছেই। আমরা কিভাবে চলব? এত কম দামে আমরা কুমড়া বিক্রি করব না। কাল থেকে আমরা আর এখানে কুমড়া নিয়ে আসব না। এরপর সবগুলো লোক তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। পরদিন সকালে মহারাজ তার দরবারে বসে থাকে, কিন্তু আজ আর কোনো কৃষকই আসে না তার কুমড়া বিক্রি করার জন্য। এটা দেখে মহারাজ কিছুটা হতভাগ হয়ে যায়, কারণ প্রতিদিনের রুটিনে এরকম ছিল যে কৃষকরা সকাল হতে তাদের কুমড়াগুলো নিয়ে এসে রাজার কাছে বিক্রি করত। কি ব্যাপার মন্ত্রীমশাই, আজকে কোনো কৃষক আসলো না? তার কি সবাই এখনো ঘুমাচ্ছে নাকি? মহারাজ, কালকে কৃষকদেরকে যখন কম টাকা দিয়েছিলাম তখন তারা বলেছিল যে তারা এত কম দামে আর কুমড়া বিক্রি করবে না। হয়তো এ কারণে তারা আজকে আর কুমড়া বিক্রি করতে এখানে আসে নাই। এইভাবে দেখতে দেখতে অনেক সময় চলে যায়, আর রাজুর ক্ষেতেও কুমড়া গাছগুলো পরিপক্ক হয়ে যায়, আর তার ফসলে অনেক ভালো কুমড়া হয়। রাজু, তার মা এবং সুস্মিতা সবাই মিলে তাদের কুমড়া ক্ষেতের দিকে যায় ফসল পরিদর্শন করার জন্য। কিছু সময় পর তারা তাদের ফসলে পৌঁছেও যায়। গিয়ে দেখে অনেক সুন্দর ফলন হয়েছে। দেখো মা, আমাদের জমিতে কত ভালো কুমড়া হয়েছে। এবার তো এই কুমড়াগুলো যদি ভালো দামে রাজার কাছে বিক্রি করতে পারি তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না। হ্যাঁ বাবা রাজু, তুই ঠিকই বলেছিস। অনেক ভালো কুমড়ার ফলন হয়েছে। এত ভালো তো আমরা আশাই করিনি। ঠিক তখনই সেখান দিয়ে গ্রামের অন্য দুটো লোক যাচ্ছিল। সেই লোকগুলো তাদের কথা শুনে তাদের কাছে আসে। কি ব্যাপার রাজু ভাই, মনে হচ্ছে কুমড়ার ফলন দেখে বেশ খুশি হয়ে গেছো। হ্যাঁ ভাই, কুমড়ার ফলন অনেক ভালো হয়েছে এবার। এগুলো রাজার কাছে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো, যার ফলে আমার পরিবারে আর কোনো অভাব থাকবে না। খুশি তো হবেই, তাই না? লাভ নেই, এত বেশি খুশি হইও না, কারণ রাজা এখন কুমড়া ভালো দামে কিনেন না, যার কারণে গ্রামের কোনো চাষি এখন রাজার কাছে কুমড়া বিক্রি করে না। এই কথা বলে সেখান থেকে সে লোকগুলো চলে যায়।
বাবা রাজু, তুই চিন্তা করিস না, এদের কথায় তুই কিছু মনে করিস না, এরা মিথ্যা কথা বলছে। তুই কালকে সকালে জমি থেকে কুমড়াগুলো তোলে রাজার দরবারে নিয়ে যাস, তাহলে দেখবি রাজা কুমড়া কেনে না কিনে না। এরপর রাজু, রাজুর মা এবং সুস্মিতা তারা সবাই সেখান থেকে তাদের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তারা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাজা ও তার মন্ত্রী তখন রাজদরবারে বসে এসব বিষয় নিয়ে কথা বলছিল। মন্ত্রী, এসব কি হচ্ছে? আমার রাজ্যের প্রজারা এখন আমার কাছে আর কুমড়া বিক্রি করছে না। ওরা আমার কাছে যদি কুমড়া বিক্রি না করে তাহলে ওরা কোথাও কুমড়া বিক্রি করতে পারবে না। মহারাজ, আপনি আসলে কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন। দেখো মন্ত্রী, প্রজারা যেহেতু আমার কাছে কুমড়া বিক্রি করছে না, তোমরা আজকে রাতে গিয়ে রাজ্যের কৃষি জমিতে যতগুলো কুমড়া ক্ষেত রয়েছে সবগুলো নষ্ট করে দেবে, যেন তাদের একটা শিক্ষা হয়। রাজার সাথে পাঙ্গা নেওয়া, এটার ফল তারা হারে হারে টের পাবে। ঠিক আছে মহারাজ, আপনি যেরকমটা বলছেন ঠিক সেরকমটাই হবে। কাল সকালে দেখবেন কৃষকদের হাহাকার। তারপর মন্ত্রী সৈন্যবাহিনী নিয়ে মাঠের দিকে চলে যায়। তারপর গিয়ে একে একে সবগুলো কুমড়া ক্ষেত নষ্ট করে দেয়। তার মধ্যে রাজুর সেই কুমড়া ক্ষেতটিও ছিল। সৈন্যরা সবগুলো কুমড়া ক্ষেত কি নষ্ট করা হয়ে গেছে? আর কোনটা কি বাকি আছে? না মন্ত্রীমশাই, আর কোনো কুমড়া ক্ষেতই বাকি নেই, সবগুলোই কেটে একদম নষ্ট করে দিয়েছি। পরদিন সকালে রাজু ঘুম থেকে উঠে একটি বাঁশের ঝুড়ি মাথায় নিয়ে তার কুমড়া ক্ষেতের দিকে যায়। কিন্তু সে যখন তার জমির আইলে আসে তখন তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। তার পুরো কুমড়া ক্ষেত একদম নষ্ট করে দেওয়া হয়েছে। সে কত আশা নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে জমিতে এসেছে, কিন্তু এরকমটা দেখতে হবে সে সেটা ভাবতেও পারেনি। কে আমার এত বড় ক্ষতি করল? আমার পুরো কুমড়া ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার ক্ষেত কে নষ্ট করল? এরপর রাজু তার বাড়িতে যায় না। সে বাড়িতে কি মুখ দেখাবে? কিভাবে তাদের সামনে বলবে যে তার কুমড়া ক্ষেতটি নষ্ট হয়ে গেছে? এটা ভেবেই বুকে পাথর চাপা রেখে সে চলে যায় গ্রামের একটি কুয়ার ধারে। তারপর সে কুয়ায় ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। তার স্ত্রী এবং মা যখন এটা জানতে পারে তখন তারাও দুজন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। সেই সময় থেকেই এই রাজ্য অভিশপ্ত হয়ে যায় এবং রাজার রাজমহলটি উধাও হয়ে এই কোমড়ার ভেতরে বন্দী হয়ে যায়। শোনা যায় এই রাজা এখনও বেঁচে আছে এই কোমড়ার ভেতরে। তার রাজ্য আছে ঠিকই, কিন্তু রাজ্যে কোনো প্রজা নেই, আর তার খাওয়ার জন্য শুধুমাত্র কোমড়াই রয়েছে। এবং এটা দেওয়া হয়েছে যেন সে বেঁচে থাকতে পারে, বেঁচে থেকে যেন কষ্ট ভোগ করতে পারে।